বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে সব জায়গায় দেখবেন গলি থাকে না। এই গলির আশেপাশে দেখবেন কিছু কুকুর থাকে। এদের সক্ষমতা নাই, এরা কিন্তু কামড় দেওয়ার সাহস পায় না। এরা সব সময় কাউকে দেখলেই সে এলাকায় বাড়িওয়ালা হোক কিংবা ভাড়াটিয়া হোক, যাকে দেখবে দেখার পর ঘেউ 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 করবে। কিন্তু কখনো দেখবেন এই কুকুরগুলা কামড় দেওয়ার সাহস পায় না কিংবা কামড় দেওয়ার সেই সক্ষমতা নাই। এই কুকুরগুলা ঠিক তখনই শক্তিশালী হয়, কামড় দেওয়ার চেষ্টা করে যখন অন্য এলাকা থেকে প্রভাবশালী সুঠাম দেহের অধিকারী কোনো কুকুর আসে, তখন তাদের সাথে মিলেমিশে বিশেষ করে অন্ধকারে মানুষকে পেছন থেকে ভয় দেখায়, পেছন থেকে কামড় দেয়। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামাত গলির কুকুরদের মতোই এদের আচরণ। এরা সব সময় পেছন থেকে কামড় দেয়। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কখনো সম্মুখ সারিতে যুদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলনে লড়াই সংগ্রাম করে জয়ী হতে পারে নাই, এটা বিএনপির ইতিহাসে নাই। বিএনপি সব সময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসার চেষ্টা করেছে, ক্ষমতা দখলের চেষ্টা করেছে। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একই সাথে প্রধান সামরিক আইন প্রশাসক, রাষ্ট্রপতি, সেনাপ্রধান ছিল। বিএনপি গঠন করেছে, সেনা অফিসারদেরকে ঝুলিয়ে দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে করায়ত্ত করেছে। এরপর বেগম জিয়া 96-এ ভুয়া একটা নির্বাচন করেছিল, কিন্তু অল্প কয়েকদিনের মাথায় সেখান থেকে আবার তাদের পতন হয়। 2001 থেকে 2006 আপনারা দেখেছেন কিভাবে আড়াল থেকে ক্ষমতা দখল করেছে। 2006 সালে আবার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নাটক মঞ্চায়ন করেছে। সুতরাং এটা বিএনপির চরিত্র। 2006 সালে বিএনপির অধপতন হয়েছে। 1/11 পরবর্তী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিএনপি যদি এতই জনপ্রিয় হতো, তারেক রহমানের যদি এতই জনপ্রিয়তা থাকতো, তবে 17 বছর লন্ডনে থাকতে হতো না। যারা কথায় কথায় বলে শেখ হাসিনা ফিরবে না, সব ফাঁকা আওয়াজ, এইটা সেইটা কত কথা, বাইরে চলে গেলে একজন আর ফিরে আসে না। তারেক রহমান 21 আগস্ট গ্রেনেড হামলা ঘটানোর পর লন্ডনে গেল, লন্ডন থেকে আইসা প্রধানমন্ত্রী হলো, ফেরারি মার্কিন যুক্তরাষ্ট্রে রেড লিস্টেড ছিল। সেই তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে, বঙ্গবন্ধুর কন্যা 4 বারের প্রধানমন্ত্রী, সে ভারতে গেছে, ভারত থেকে ফিরে এসে বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে কি পারবে না, সেটা তো উপরে যিনি আছেন তিনি নির্ধারণ করবেন, নিচে জনগণ যারা আছে তারা নির্ধারণ করবে। তুমি কোন হরিদাস পাল নির্ধারণ করার? বঙ্গবন্ধু কন্যা গতকাল রয়টার্সের যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের পর বিএনপি জামাত এদের একদম জলাতঙ্ক শুরু হয়ে গেছে। কেন হয়েছে? যখন তিনি ঘোষণা দিয়েছেন, স্পেসিফিক একটা মাসের নাম বলেছেন, ডিসেম্বর মাসে তিনি ফিরবেন, তখন এদের মনের মধ্যে আতঙ্ক ঢুকে গেছে। কারণ এরা প্রত্যেকেই অন্যায়কারী, অপরাধী। যখন সঠিক তদন্ত হবে, যখন জাতিসংঘের ভুয়া রিপোর্ট বাতিল হয়ে যাবে, তখন তো সামনে আসবে কারা স্নাইপার ব্যবহার করে শিশু থেকে বৃদ্ধ এদেরকে হত্যা করেছে। তখন বের হবে মীর মুগ্ধের হত্যাকারী কে, তখন বের হবে আবু সাইদের হত্যাকারী কে, তখন বের হবে জুলাইয়ের এইসব জঙ্গিরা অ্যাকচুয়ালি কাদের গুলিতে মরেছে, সব সামনে আসবে। হেলিকপ্টার থেকে কারা গুলি চালিয়েছে, সামরিক বাহিনীর হেলিকপ্টার কাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল, পাকিস্তান থেকে কোন কোন রাস্তা ব্যবহার করে জঙ্গিরা অস্ত্র ঢুকিয়েছিল, কোন কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সাথে কার কার যোগাযোগ ছিল, সমন্বয়করা কোথায় কোন এম্বাসিতে আশ্রয় নিয়েছিল, পাকিস্তান এম্বাসিতে কি হয়েছিল, ইউএস এম্বাসিতে কি হয়েছিল, ফ্রান্স এম্বাসিতে কি হয়েছিল, ইউরোপিয়ান এম্বাসিগুলোতে কি হয়েছিল, সব তো সামনে চলে আসবে। সেনাবাহিনীর মৌলবাদী কোন কোন অফিসার এই জঙ্গি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল, কারা কারা সেই ইউএসএআইডির টাকা খেয়ে ডলার খেয়ে এই আন্দোলনে ভূমিকা রেখেছে, রাস্তায় নেমেছিল, সব সামনে চলে আসবে না? এখন এই জঙ্গিরা, এই ডলার খেকো বদমাইশরা তো আতঙ্কে থাকবেই। তারা এখন গুজব রটাচ্ছে শেখ হাসিনা ফাঁকা আওয়াজ দিয়েছে, সে কখনোই আসবে না, শেখ ফ্যামিলির কয়জন হতাহতের শিকার হয়েছে, কয়জন গ্রেফতার হয়েছে, মূল দলের কয়জন গ্রেফতার হয়েছে, এই ধরনের কথা মার্কেটে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, 17 বছর তারেক রহমান বাংলাদেশে ছিল, লন্ডন থেকে দল পরিচালনা করে নাই? বিএনপি কি ভেঙে গেছে? বিএনপি কি বিলুপ্ত হয়েছে? বিএনপির হাতের রক্ত, কত শত রক্ত মানুষের, বিএনপির হাত তো রক্তে একদম লাল, টকবগে লাল, তাই না? 2001 থেকে 2006 আওয়ামী লীগের প্রায় 20,000 নেতাকর্মী হত্যা করেছে বিএনপি। 21 আগস্ট গ্রেনেড হামলা, একযুগে সিরিজ বোমা হামলা, আরো কত কত হামলা।
সংখ্যালঘু নির্যাতন, পূর্ণিমা রানীর শিলের কথা আপনাদের নিশ্চয় মনে আছে। বিএনপির হাতে তো রক্ত দিয়ে লাল। বিএনপি যদি বাংলাদেশে রাজনীতি করতে পারে, জামাত 1971-এর রাজাকার স্বাধীনতা বিরোধী শক্তি, যারা আপনার আমার মা বোন দাদিদেরকে ধর্ষণ করেছে, তারা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক, তারা রাজনীতি করতে পারবে। আর বঙ্গবন্ধুর কন্যা, যে ব্যক্তি বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, আপনার আমার পরিচয়দাতা, সেই ব্যক্তির মেয়ে বাংলাদেশে ফিরতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশের জন্মদাতা, এই দল বিলুপ্ত হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, এইটা বললে হয়ে গেল? সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক একটা কথা বলেছিলেন, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, এটা শুধু একটা সাংগঠনিক প্রতিষ্ঠান না, একটা দল না, একটা সংগঠন না। সারা বাংলাদেশে এখনো আওয়ামী লীগের 30% যদি আমি ধরি সমর্থক আছে। এদের অনুভূতির জায়গায়, এদের আস্থা, বিশ্বাস, ভালোবাসা, ভরসার জায়গায় এখনো বঙ্গবন্ধু কন্যা অবিচল দাঁড়িয়ে আছেন, হিমালয়ের মতো দাঁড়িয়ে আছেন। তারা শেখ হাসিনার বাইরে কোনো কিছু কল্পনা করতে পারে না, চিন্তা করতে পারে না। শেখ হাসিনা দেশে ফিরবেন, উনি ফিরলে ওনার জীবন নাশের হুমকি অবশ্যই আছে, কারণ যেহেতু একটা জঙ্গি সরকার রাষ্ট্র পরিচালনা করছে, আইএসআই রাষ্ট্র পরিচালনা করছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, সিআইএ, ডিপ স্টেট। স্বাভাবিকভাবে একটা অর্গানের বিভিন্ন পার্ট থাকে, তাই না? তো সিআইয়ের একটা পার্ট যদি শেখ হাসিনাকে হত্যা করতে চায়, কিংবা আইএসআই তো আসার সাথে সাথেই হত্যা করার চেষ্টা করবে, এটা মেনে নিয়ে তো তিনি বাংলাদেশে ফিরবেন। তাহলে এখন তোমরা কেন লেকচার দিয়ে বলছো এগুলা সব প্রপাগান্ডা, শেখ হাসিনা আসবে না, দলীয় নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য কথা বলছে? ঠিক আছে, মানলাম, দলীয় নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য শেখ হাসিনা যদি এইসব বক্তব্য দিয়ে থাকে, সেটা আওয়ামী লীগের বিষয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিষয়। তোমাদের এত মাথা ব্যথা কেন? শেখ হাসিনার ফিরে আসা নিয়ে তোমরা কেউ ঘুমাতে পারছো না কেন? আধা ঘন্টা পর পর স্ট্যাটাস প্রসব করছো তোমরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা টুইট করতেছো, তোমরা বিভিন্ন নিউজ মিডিয়ার লিংক নিয়ে সেগুলো স্ট্যাটাস দিচ্ছ, ক্যাপশন দিচ্ছ চটকদার, আসতে পারবে না, ফিরতে পারবে না। তোমরা বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলা দেখো তো, সেই গণমাধ্যমের কমেন্ট বক্সগুলা দেখো, শেখ হাসিনার পক্ষে কয়টা কমেন্ট, আর তোমাদের জঙ্গিবাদী চিন্তা ভাবনার পক্ষে কয়টা কমেন্ট। বাংলাদেশের বর্তমান সরকার কতটা ভয় পেলে গণমাধ্যমকে এই ধরনের বার্তা দেয়। শেখ হাসিনার বক্তব্য প্রচারণা করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ। মানে চিন্তা করেন, শেখ হাসিনা ভারত থেকে আন্তর্জাতিক মানের একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছে। ধরেন রয়টার্স ওনার সাক্ষাৎকার নিয়েছে গতকাল 1 ঘন্টা ব্যাপী একটা সাক্ষাৎকার। রয়টার্সের সেই সংবাদটা বাংলাদেশের গণমাধ্যমগুলা জাস্ট প্রচার করছে যে রয়টার্সের সাথে শেখ হাসিনার সাক্ষাৎকার হয়েছে, তিনি এই এই কথাগুলা বলেছেন। বাংলাদেশের কোন গণমাধ্যম, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, সমকাল, যুগান্তর, ইত্তেফাক, তারা কি শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে? এইসব গণমাধ্যম যদি শেখ হাসিনার সাথে ফোন কলে কথা বলে সাক্ষাৎকার নিত, সেটা তাদের গণমাধ্যমে ছাপা হতো, সেই ক্ষেত্রে সরকার বারণ করতে পারে। কিন্তু রয়টার্সের একটা সাক্ষাৎকার শেখ হাসিনা সেখানে দিয়েছেন, সেই সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশের পত্রিকাগুলা লিখছে, রয়টার্সের সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এইটা তো প্রথম আলো, ডেইলি স্টার কিংবা সমকাল কিংবা যুগান্তর কিংবা ইত্তেফাক তারা সাক্ষাৎকার নিয়ে প্রচার কিংবা প্রকাশ করেনি, তাই না? মানে কত বড় গান্ডু এই সরকারের, যারা প্রেস মিডিয়ার দায়িত্বে আছে, এদের আসলে বলার কিছু নাই। গণমাধ্যমের ভাষায়, সাংবাদিকতার ভাষায় এই ধরনের সংবাদ প্রকাশকে মূলত বলা হয় সোর্স বেসড রিপোর্টিং কিংবা অ্যাট্রিবিউশন রিপোর্টিং। অর্থাৎ একটা গণমাধ্যমের সোর্স দেখিয়ে সেই সংবাদটা তারা সেখানে প্রকাশ করেছে, সেইটা ছাপিয়ে বলা হয় যে অমুক পত্রিকাতে সাক্ষাৎকার দিয়েছে। এটা তো বাংলাদেশের গণমাধ্যম সাক্ষাৎকার নিয়ে প্রচার কিংবা প্রকাশ করেনি। আর ডেইলি স্টার, নয়া দিগন্ত, মানব জমিন এবং প্রথম আলো যেই ছবি দিয়ে সংবাদ প্রচার করা হচ্ছে, রয়টার্স কি সেই ছবি দিয়েছে শেখ হাসিনার সাক্ষাৎকারে? মতি আলু অতিবার বাড়া ভালো না। আপনি অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছেন, শেখ হাসিনার সরকারকে উৎখাতে আপনি মারাত্মক ভূমিকা রেখেছেন, আপনার গণমাধ্যম প্রথম আলো মারাত্মক ভূমিকা রেখেছে। আপনারা যে বাংলাদেশে বিরাজনীতিকরণের অন্যতম 2 চক্রান্তকারী কুশীলব, আপনি এবং মাহফুজ আনাম, মতিউর রহমান, মতি আলু এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম। বাংলাদেশের মাটিতে ভবিষ্যতে আপনাদের করুণ দশা হবে, বিশ্বাস করেন। আপনাদের গণমাধ্যমকে জামাত এনসিপির জঙ্গিদের মতো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে না, কিন্তু আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে। একটা স্থিতিশীল রাষ্ট্রকে চক্রান্তের মাধ্যমে বিদেশি বেনিয়াদের কথায়, বিদেশি দালালদের কথায় জঙ্গিবাদের দিকে ঠেলে দিয়েছেন। এটার ফলাফল ভোগ করবেন না? আপনি না করেন, আপনার পরিবার করবে, আপনার আত্মীয় স্বজন করবে। এটা প্রকৃতির নির্মম বিচার, এটা কেউ করবে না, প্রকৃতি আপনাকে করবে।
আপনার উপর করবে, আপনার পরিবারের উপর করবে, কারো না কারোর উপর করবেই। বিএনপি এবং জামাত, ছাত্রদল, যুবদল, শিবির, তোমাদের সবাইকে একটা পরামর্শ দেই। এই শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, এসব নিয়ে না ভেবে দেশের কথা চিন্তা করো। চট্টগ্রাম অঞ্চল বন্যায় পানির নিচে ডুবে গেছে। কক্সবাজারের মানুষ বাঁচার জন্য আকুতি মিনতি করছে। অলরেডি 30 জনের উপরে মারা গেছে, তাদেরকে রক্ষা করো। উত্তর অঞ্চলে বন্যার দেখা অলরেডি শুরু হয়ে গেছে, আর উত্তর অঞ্চলের বন্যা কতটা ভয়াবহ হয় সেটা চিন্তা করো। কিভাবে বাংলাদেশের মানুষকে, এই বন্যা কবলিত এলাকার মানুষকে ওইখান থেকে রক্ষা করবা, উদ্ধার করবা, সেই চিন্তা করো। জামাতের আমির ওই সাদা গেঞ্জি পইরা পানিতে নেমে, হাঁটু পানিতে নেমে নাটক করা বন্ধ কইরা ওই যারা আক্রান্ত তাদেরকে অর্থ সহায়তা দাও, খাদ্য সহায়তা দাও, তাদেরকে বাঁচাও, রক্ষা করো। হয়েছে তো বিরোধী দল। যাই হোক, আপনারা শেখ হাসিনাকে নিয়ে আতঙ্কে থাকেন, বাংলাদেশের মানুষ এটা উপভোগ করুক। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন সময় মতো তিনি বাংলাদেশে ফিরবেন, তখন তোমাদের পালানোর রাস্তা থাকবে না। জলদি পাসপোর্ট করো, ভিসা লাগাও, চলে যাও মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য, দুবাই, কাতার, বাহরাইন, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইয়েমেন, আছে না মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলা, তোমাদের পীড়িতের জিগারের রাষ্ট্র, তোমাদের বাপদাদাদের রাষ্ট্র। আফগানিস্তান চলে যাও, জলদি ভিসা লাগাও, নইলে 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আর তার পাশে মিয়ানমার। নাফ নদীতে গেলে জান্তা আর্মি একদম জায়গা বরাবর এমনি এমনি দিবে, বুঝো নাই? আর 3 দিকে ভারত, সীমান্তে যাও না, ভারতের সীমান্তে যাও, দেখো কি হয়। ভালোই ভালোই বললাম, ভালোই ভালোই পরামর্শ দিলাম। দ্রুত বাংলাদেশ থেকে চলে যাও, ডিসেম্বরের আগেই চলে যাও। শুধু শুধু টেনশন করে হার্টের অসুস্থতা বাড়িও না। তোমাদের জন্য বিনে পয়সায় এর থেকে ভালো পরামর্শ আর কিছু হতে পারে না। হুমকি ধামকি দিলাম না, পরামর্শ দিলাম। ভালো থাকবা সবাই, ধন্যবাদ।